পরীক্ষার্থী বন্ধুরা, আজকে থাকছে আইসিটির দ্বিতীয় অধ্যায়ের সাজেশন। এর আগের দুইটা ভিডিওতে আমি সবগুলো অধ্যায়ের সাজেশন একসাথে দিয়েছি, কিন্তু উত্তর দেওয়া হয়নি। এবং আরও একটা ভিডিওতে আমি প্রথম অধ্যায়ের সাজেশন এবং তার উত্তর দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, এবং প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে। এবং সম্পূর্ণ আইসিটি ভিডিওগুলো প্লেলিস্ট আকারে দেওয়া থাকবে, তোমরা সিরিয়ালি পেয়ে যাবে। আশা করি সবগুলো ভিডিও আগেরটা দেখবে এবং পরেরটাও দেখবে। তো এখন তোমাদের জন্য শুরুতেই থাকছে দ্বিতীয় অধ্যায়ের ক নম্বর প্রশ্নের সাজেশন এবং উত্তর, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ক এবং খ নম্বর জানা না থাকলে সেই সৃজনশীল দেওয়ার কোনো মানে হয় না। তো ক নম্বরের জন্য যেগুলো বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে 1 নম্বরে রয়েছে ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ। এক স্থান হতে অন্য স্থানে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ বলে। ব্যান্ডউইথের একক হচ্ছে বিপিএস। পিকোনেট, ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক গঠন করা হয় তাই হলো পিকোনেট। কম্পিউটার নেটওয়ার্ক, সরি শিক্ষার্থী বন্ধুরা, এখানে নাম্বার মিস্টেক আছে, তোমরা বুঝে নিও। কম্পিউটার নেটওয়ার্ক বলতে বোঝায় 2 বা ততোধিক কম্পিউটারের মধ্যে সংযোগ ব্যবস্থা। রাউটার, এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডেটা পাঠানোর পদ্ধতিকে বলে রাউটিং। যে ডিভাইসটি রাউটিংয়ের কাজে ব্যবহৃত হয় তাকে রাউটার বলে। ডেটা ট্রান্সমিশন মোড, উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলে। এটা 3 ধরনের: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স এটা একটু বেশি আসে বলে শুধু এটা এখন আলোচনা করা হলো। একই সময়ে উভয় দিকে ডেটা প্রেরণ পদ্ধতি, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। যে কোনো প্রান্তে একই সময়ে ডেটা গ্রহণ এবং প্রেরণ করতে পারে, যেমন টেলিফোন কিংবা মোবাইল ফোন। অপটিক্যাল ফাইবার, ডাইইলেকট্রনিক পদার্থ দিয়ে তৈরি এক ধরনের কেবল, যার মধ্য দিয়ে আলোক সংকেত রূপে ডেটা পরিবাহিত হতে পারে। ওয়াইম্যাক্স, ওয়াইম্যাক্স হচ্ছে একটি যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে দ্রুত গতির তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে। 2001 সালের জুন মাসে গঠিত ওয়াইম্যাক্স ফোরাম ওয়াইম্যাক্স নামটি দিয়েছিল। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি, কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য যে ইন্টারফেস কার্ড ব্যবহার করা হয় তাকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি বলে। মডুলেশন, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করার কৌশলকে মডুলেশন বলে। বিপিএস, বিপিএসের মূল অর্থ হলো বিট পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কত বিট ডেটা ট্রান্সফার হতে পারে তাকে বোঝায়। এই 10টা ছিল দ্বিতীয় অধ্যায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটু কম গুরুত্বপূর্ণ কিন্তু পড়ে ফেলা উচিত। তার মধ্যে 1 নম্বরে রয়েছে ব্যান্ডউইথ 3 ধরনের: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। বাকিগুলো আমি আর পড়লাম না, কারণ আমি গুরুত্বপূর্ণ 10টা পড়ে ফেলেছি। বাকিগুলো তোমরা কম্পিউটার স্ক্রিন বা মোবাইল ফোনের স্ক্রিন থেকে দেখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে হতে পারে এখানে অনেকগুলো প্রশ্ন। আগে বললাম, তোমরা যদি জানো যে এখান থেকে আসবে, এখান থেকে কমন পড়ার সম্ভাবনা বেশি, তাহলে তো এগুলো পড়ে ফেলা উচিত। আন্দাজে যে কোনো জায়গা থেকে না পড়ে এখানে গুরুত্বপূর্ণগুলো আলোচনা করা হলো, তাই আশা করি এখান থেকে কমন পড়বে। এবার দ্বিতীয় অধ্যায়ের খ নম্বর প্রশ্নের সাজেশন এবং উত্তর, অর্থাৎ সৃজনশীলের অনুধাবনমূলক প্রশ্নে যা আসে সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ সৃজনশীলের অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে যেগুলো আসে তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর এখানে তুলে ধরা হলো সকল বোর্ডের জন্য। 1 নম্বরে স্যাটেলাইটে ব্যবহৃত ওয়েভ ব্যাখ্যা করো। স্যাটেলাইটে ব্যবহৃত ওয়েভ হলো মাইক্রোওয়েভ। 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে পাঠানো বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের নাম হচ্ছে মাইক্রোওয়েভ। এই ফ্রিকোয়েন্সিতে তরঙ্গ দৈর্ঘ্য খুব ছোট হওয়ায় একে মাইক্রোওয়েভ নাম দেওয়া হয়েছে। মাইক্রোওয়েভ একমুখী এবং ছোট আকারের কেন্দ্র অভিমুখে সিগন্যাল পাঠানো যায়। এজন্য গ্রাহক এবং প্রেরক অ্যান্টেনাকে পরস্পরমুখী করে সাজাতে হয়। এতে সুবিধা হলো একজোড়া গ্রাহক এবং প্রেরক অ্যান্টেনা অন্য কোনো অ্যান্টেনার সাথে সংঘর্ষ না ঘটিয়ে ঠিকঠাকভাবে তথ্য আদান প্রদান করতে পারে। যে টপোলজিতে সব কম্পিউটার সংযুক্ত থাকে তা ব্যাখ্যা করো। এটা এভাবে আসতে পারে: কোন টপোলজিতে নোডসমূহ, নোড মানে হচ্ছে কম্পিউটারগুলো, নোডসমূহ পরস্পর তুলনামূলকভাবে দ্রুত গতিতে ডেটা আদান প্রদান করতে পারে, ব্যাখ্যা করো।
মেশ টপোলজিতে সব কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে। এতে প্রতিটি ওয়ার্কস্টেশনের মধ্যে আলাদা আলাদা লিঙ্ক বা বাস থাকে, তাই প্রতিটি ওয়ার্কস্টেশন সরাসরি যে কোনো ওয়ার্কস্টেশনের সাথে ডেটা আদান প্রদান করতে পারে। এটা ব্যয়বহুল কিন্তু ডেটা কমিউনিকেশনে সবচেয়ে বেশি নিশ্চয়তা প্রদান করে। চৌম্বক প্রভাবমুক্ত কেবলটি বুঝিয়ে লিখো। এটা এভাবে আসতে পারে: আলোক সিগন্যালে ডেটা স্থানান্তরের মাধ্যমটি ব্যাখ্যা করো। অপটিক্যাল ফাইবার কেবলকে নেটওয়ার্কে ব্যাকবোন বলা হয়, ব্যাখ্যা করো। আলোর গতির ন্যায় ডেটা প্রেরণ সম্ভব, ব্যাখ্যা করো। ডেটা চলাচলের দ্রুততম মাধ্যমটি ব্যাখ্যা করো। সর্বোচ্চ গতির মাধ্যমটি ব্যাখ্যা করো। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চৌম্বক প্রভাবমুক্ত কেবলটি হলো ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবলে কেন্দ্রের মূল তারটি তৈরি হয় সিলিকা, কাঁচ অথবা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে। কাঁচের মধ্য দিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা উৎস থেকে গন্তব্যে ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে লাইট সিগন্যাল ট্রান্সমিট করে। লাইট সিগন্যালের বড় সুবিধা হলো এটি চৌম্বকীয় প্রভাবমুক্ত, সুতরাং ফাইবার অপটিক কেবলটি চৌম্বক প্রভাবমুক্ত থাকে। 4 নম্বরে মোবাইল ফোনে ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো, অথবা ডেটা আদান প্রদান একই সময়ে সম্ভব, ব্যাখ্যা করো। অথবা কোন ট্রান্সমিশনে একই সঙ্গে উভয় দিকে ডেটা আদান প্রদান করা যায়, ব্যাখ্যা করো। ফুল ডুপ্লেক্স পদ্ধতিতে একই সময় উভয় দিক হতে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে। যে কোনো প্রান্ত প্রয়োজনে ডেটা প্রেরণ করার সময় ডেটা গ্রহণ অথবা ডেটা গ্রহণের সময় প্রেরণও করতে পারবে। মোবাইল ফোনে ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে ফুল ডুপ্লেক্স। এতে একই সময় উভয় দিক হতে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে। হাবের চেয়ে সুইচ উত্তম, ব্যাখ্যা করো। সুইচ থেকে প্রাপ্ত ডেটা প্রাপক কম্পিউটারে সুনির্দিষ্ট পোর্টটিতে পাঠিয়ে দেয়, কিন্তু হাব সুনির্দিষ্ট কম্পিউটারে না পাঠিয়ে সকল কম্পিউটারে পাঠায়। তাই ডেটা প্রেরণের ক্ষেত্রে হাবের চেয়ে সুইচ উত্তম। স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট এবং রক্ষণাবেক্ষণ করা যায় কীভাবে, ব্যাখ্যা করো। স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট ও রক্ষণাবেক্ষণ করার প্রক্রিয়াটা হলো ক্লাউড কম্পিউটিং। ইন্টারনেট বা ওয়েবে সংযুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা ভোগ করার একটি বিশেষ পরিষেবা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিংয়ে কম্পিউটার রিসোর্স যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ইত্যাদি সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে তত্ত্বাবধানে থাকে। ব্যবহারকারী নিজস্ব কম্পিউটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে সার্ভিসদাতা সার্ভারের সাথে সংযোগ স্থাপন থাকায় স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট এবং রক্ষণাবেক্ষণের কাজ হয়ে থাকে। ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো। ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটার দিক কী হবে, অর্থাৎ ডেটা কোন দিক থেকে কোন দিকে যাবে তা খুবই গুরুত্বপূর্ণ। ডেটা কমিউনিকেশনের সময় ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়। দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড 3 ভাগের: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। আর গ্রহণকারীর উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড 3 ভাগের: ইউনিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট। ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধাগুলো লিখো। ইন্টারনেটে বা ওয়েবে সংযুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা ভোগ করার যে পদ্ধতি, তাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এটি একটি বিশেষ পরিষেবা। এখানে ক্লাউড বলতে দূরবর্তী কোনো শক্তিশালী সার্ভার কম্পিউটারকে বোঝানো হয়। ক্লাউড কম্পিউটিংয়ে রিসোর্স শেয়ার করে খরচ কমানো যায়। ক্লাউড কম্পিউটিংয়ের রিসোর্স অধিক নিরাপদ হওয়ায় এটি নির্ভরযোগ্য। কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ব্যান্ডউইথ বুঝিয়ে লিখো। যেহেতু কিবোর্ড থেকে কম্পিউটারে শুধু টেক্সট বা অক্ষর স্থানান্তর হয়, আর সাধারণত টেক্সট প্রদানে যে ব্যান্ডউইথ ব্যবহার করা হয় তাকে ন্যারোব্যান্ড বলে। ন্যারোব্যান্ড সাধারণত 45 থেকে 300 বিপিএস পর্যন্ত হয়ে থাকে। এই ব্যান্ড ধীরগতিসম্পন্ন ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে উপযোগী। যেমন টেলিগ্রাফিতে ন্যারোব্যান্ড ব্যবহার করা হয়। টেলিগ্রাফির ক্ষেত্রে ন্যারোব্যান্ড সাধারণত 300 থেকে 3400 হার্টজ ফ্রিকোয়েন্সি প্রদান করে থাকে। ডেটা কমিউনিকেশনে মডেমের ভূমিকা ব্যাখ্যা করো। নেটওয়ার্কিং এ তথ্যাবলী আদান প্রদানের ক্ষেত্রে মডেম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন কম্পিউটার হতে ইনফরমেশন মডেমে যায় তখন এটা ইনফরমেশনকে ডিজিটাল বিট হতে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে, আর যখন রূপান্তরিত অ্যানালগ সিগন্যাল অপর প্রান্তে অন্য কম্পিউটারে যুক্ত মডেমে পৌঁছে তখন তা কম্পিউটারে বোধগম্য ডিজিটাল বিটসে রূপান্তর করে। শিক্ষার্থী বন্ধুরা, এই 10টা হচ্ছে খ নম্বরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর 11 থেকে বাকি প্রশ্নগুলো একটু কম গুরুত্বপূর্ণ। তবে যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই এখান থেকে আয়ত্ত করে নাও। আমি তোমাদের সামনে তুলে ধরলাম। শিক্ষার্থী বন্ধুরা, পরের ভিডিওগুলোতে আইসিটির বাকি অংশগুলোর সাজেশন উত্তর দেওয়া হবে, যেহেতু একটা ভিডিওর মাধ্যমে সবগুলো দেওয়া সম্ভব হয় না।
তোমরা ডেসক্রিপশন বক্সে আগের সব ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, এছাড়া প্রথম কমেন্টেও লিঙ্ক দেওয়া থাকবে।